নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ এমন কিছু গাছের সন্ধান আপনাদের দেব যে গাছেরা স্বাভাবিকভাবে মাটিতে ভালো মতো বড় হয়ে ওঠে, অর্থাৎ জমিতেই যাদের ভালো মতো পরিচর্যা করা সম্ভব এবং জমিতেই এরা নিজস্ব স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে বড় হয়ে ওঠে এবং নির্দিষ্ট ঋতুতে বা নির্দিষ্ট সময় ফুল দেয়। কিন্তু আমার এই বিষয়টা নির্বাচন করতে গিয়ে মনে হয়েছে যে আমরা যারা খুব ছোট জায়গায় বাগান চর্চা করছি বা আমাদের সকলের পক্ষে তো একটা বিরাট বড় জায়গায় বাগান চর্চা করা সম্ভব নয়, তাহলে তারা কি এই সমস্ত গাছ নিজেদের বাগানে আনতে পারবেন না? তারা কি অন্য কারোর বাগানে বা অন্য কোনো জায়গায় এই গাছের সৌন্দর্য কিছু মুহূর্তের জন্য উপভোগ করে আবার বাড়ি ফিরে আসবেন এবং স্মৃতিতে সেই গাছের সৌন্দর্য রেখে দেবেন? না, সেরকম আমরা কেন ভাববো? আমাদেরও অধিকার আছে এই সমস্ত গাছ পরিচর্যা করার। সেই জন্য আমি এমন কিছু গাছ নির্বাচন করেছি যারা স্বাভাবিকভাবে বৃক্ষজাতীয় উদ্ভিদ, কিন্তু এরা বৃক্ষজাতীয় গাছ হলেও পটে এদের পরিচর্যা করা সম্ভব। তবে কিছুটা ম্যানিপুলেশনের প্রয়োজন আছে, কারণ এই সমস্ত গাছ সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই গাছেরা যেন গ্রাফটেড হয় বা এয়ার লেয়ারিং পদ্ধতির মধ্য দিয়ে, গুটি কলম পদ্ধতির মধ্য দিয়ে যেন এই গাছগুলোকে তৈরি করা হয়, সেইটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলেই আপনি পটে সার্থকভাবে পরিচর্যা করতে পারবেন। মূল বিষয় ঢুকে যাই। প্রথমেই যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটি আমাদের সকলের অত্যন্ত প্রিয়। হয়তো আমরা অনেকেই এই গাছটির পরিচর্যা করছি ইতিমধ্যেই। হয়তো আপনারা পেছনে দেখতে পাচ্ছেন বা হয়তো দেখতে পাচ্ছেন না, আমার কাছে আছে, আমি এবছর সংগ্রহ করলাম পলাশ গাছ বা পলাশ ফুল। আমাদের প্রায় সকলের এই গাছটি অত্যন্ত প্রিয়। আমরা সবাই জানি, গাছের সঙ্গে না জানি কত রকমের অনুভূতি আমাদের মিশে আছে। এই গাছটি আপনি অবশ্যই সংগ্রহ করতে পারেন, কিন্তু সংগ্রহ করার সময় মাথায় রাখবেন গাছটি যেন আয়দার গ্রাফটেড হয় বা গুটি কলম পদ্ধতির মাধ্যমে যেন গাছটা তৈরি করা হয়। না হলে কিন্তু এই গাছ থেকে আপনি ফুল পাবেন না, আমি এটা বলবো না, কারণ আমার কাছে বীজ থেকে তৈরি করা গাছও আছে এবং আমি এক্সপেক্ট করছি গাছটা আগামী কয়েক বছরের মধ্যে অবশ্যই ফুল দেবে। তবে ফুল দেওয়ার জন্য কিন্তু বীজ থেকে তৈরি হওয়া গাছে অনেক বড় জায়গা দিতে হবে, না হলে কিন্তু সেই গাছ থেকে আপনি ফুল পাবেন না। এবং ফুল পাওয়ার সময়টাও কিন্তু বেশ দীর্ঘ, 10 বছর, 12 বছর বা কখনো কখনো 15 বছরও হতে পারে। এবং আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন বৃক্ষজাতীয় গাছ বীজ থেকে পরিচর্যা করছেন তখন আপনাকে একই সঙ্গে যেমন অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্পেস, মানে যথাযথ বেড়ে ওঠার জায়গা দিতে হবে যদি আপনি পট কালচারে গাছটি বড় করতে চান। পাশাপাশি আপনাকে ভালো মতো সার বা খাবার দিতে হবে, বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে আলো দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়, যে বিষয়গুলো গাছকে বড় করে তুলতে সাহায্য করবে, সেই বিষয়গুলো যদি আপনি যথাযথ পরিমাণে এবং যথার্থ পরিমাণে না দেন, তাহলে কিন্তু নির্দিষ্ট সময় আপনি ফুল নাও পেতে পারেন। আপনি যদি এয়ার লেয়ারিং পদ্ধতির মধ্য দিয়ে পলাশ গাছ সংগ্রহ করেন, তাহলে দেখবেন 1-2 বছরের মধ্যে বা হয়তো আপনি যে বছর নিয়ে আসছেন সেই বছরেই বা সেই বছরের শেষে বসন্তে আপনি ফুল পাবেন। এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন, বিভিন্ন নার্সারিতে নিশ্চয়ই পেয়ে যাবেন। আপনি একটু দেখে নেবেন গাছের চেহারাটা, কারণ বীজ থেকে যে গাছ জেনারেলি বড় হয় সে গাছের চেহারা আর কাটিং থেকে তৈরি হওয়া যে গাছ, সে গাছের চেহারার মধ্যে একটু পার্থক্য থাকে। এবং আমি কাটিং থেকে তৈরি হওয়া পলাশ গাছ আর বীজ থেকে তৈরি করা পলাশ গাছের পার্থক্য আপনি কীভাবে বুঝবেন সেই বিষয়টা আরও একটা ভিডিওতে আলোচনা করেছি, সেজন্য আমি বিষয়ে আর কথা বলতে চাইছি না, লিঙ্ক ওপরে দেওয়া থাকবে। তো আপনারা অবশ্যই পলাশ গাছ সংগ্রহ করতে পারেন। লাল পলাশ পাওয়া যায়, হলুদ পলাশ পাওয়া যায়, আজকাল তো সাদা পলাশও পাওয়া যাচ্ছে। কাজেই অবশ্যই আপনারা যদি এমন কোনো বৃক্ষজাতীয় গাছ আনতে চান যেটা পটে কালচার করা সম্ভব, তাহলে সেই তালিকার প্রথমেই থাকবে পলাশ গাছ। পরবর্তী গাছের কথায় আসি। পরবর্তী গাছটি হলো দেবকাঞ্চন। দেবকাঞ্চন আমি সম্প্রতি এনে বসালাম, কয়েক মাস হয়েছে, কিন্তু আমি আমার পরিচিত কয়েকজনের বাড়িতে দেখেছি ছোট পটে, 8 ইঞ্চি পটে এয়ার লেয়ারিং পদ্ধতির মাধ্যমে তৈরি হওয়া গাছ কি প্রবল পরিমাণে ফুল দেয়। এবং আমার মনে হয় যদি আপনারা এই গাছকে একটু বড় পটে রাখেন, ধরুন 10 ইঞ্চি, 10 বাই 10 ইঞ্চি পটে রাখেন, তাহলে দেখবেন এই গাছ 1-2 বছরের মধ্যে প্রচুর পরিমাণে ফুল দেবে। হয়তো ইনিশিয়ালি আপনি খুব একটা ফুল পাবেন না, কিন্তু যত গাছের বয়স বাড়বে ততই দেখবেন গাছে ফুলের পরিমাণ বাড়ছে। কারণ এই এয়ার লেয়ারিং পদ্ধতির মাধ্যমে তৈরি হওয়া দেবকাঞ্চনে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়, এটা আমি নিজে চোখে দেখেছি। কাজে অবশ্যই গাছটি সংগ্রহ করতে পারেন। একটু মনে রাখবেন যে দেবকাঞ্চন যখন বড় হয়ে ওঠে তখন যে কচি পাতাগুলো
বা নরম নধর যে নতুন পাতাগুলো আসতে শুরু করেছে, সেই পাতাগুলোতে কিন্তু লার্ভা জাতীয় পোকামাকড়ের আক্রমণ হয়। কাজেই আপনাকে মাঝে মাঝে একটু লক্ষ্য রাখতে হবে এবং নির্দিষ্ট পরিমাণে জৈব কীটনাশক ব্যবহার করবেন, রাসায়নিক সার খুব একটা ব্যবহার করবেন না। কারণ আমি একটা বিষয় দেখেছি, যে সমস্ত গাছ বৃক্ষ জাতীয়, সেই সমস্ত গাছ যখন কাটিং থেকে বড় করা হচ্ছে বা গ্রাফটেড গাছ পরিচর্যা করা হচ্ছে, তখন সেই সমস্ত গাছেরা কিন্তু একটু দুর্বল থাকে। অর্থাৎ নিজের শিকড়ে বা বীজ থেকে সেই সমস্ত গাছেরা মাটিতে যেভাবে বড় হয়ে ওঠে ভিগোরাসলি, এবং তাদের খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না, সেটা কিন্তু এই এয়ার লেয়ারিং পদ্ধতির মাধ্যমে বা গ্রাফটেড গাছ যখন আপনি সংগ্রহ করছেন, সেই সমস্ত গাছ যখন আপনি পটে পরিচর্যা করছেন, তখন কিন্তু আপনাকে একটু বেশি যত্নবান হতে হবে। এবং আমি বলবো, ইনিশিয়ালি যখন আপনি এইরকম গাছ আনছেন, মানে গ্রাফটেড গাছ বা এয়ার লেয়ারিং পদ্ধতির মাধ্যমে তৈরি হওয়া গাছ, ইনিশিয়ালি ছোট পটে, ধরুন আপনি নিয়ে এসেছেন 4 থেকে 5 ইঞ্চি পটে, আপনি 8 ইঞ্চি পটে দিলেন, পরের বছর আপনি 10 ইঞ্চি পটে দিলেন, তারপরের বছর আপনি 12 ইঞ্চি পটে দিলেন, বা তারপর যদি আপনার পক্ষে সম্ভব হয় আরও একটু বড় পট দিতে চাইছেন, আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি পটের পরিমাণটা বাড়াবেন, তাহলেই দেখবেন গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। প্রথম বছরেই বা গাছটি নিয়ে আসার সঙ্গে সঙ্গেই খুব বড় পটে গাছটিকে বসাবেন না, তাহলে কিন্তু সাময়িকভাবে আমি খেয়াল করেছি গাছের যে গ্রোথ, স্বাভাবিক যে বৃদ্ধি, সেটা একটু থমকে যায়। এটা অবশ্যই মাথায় রাখবেন। পরবর্তী গাছের কথায় আসবো। আমাদের আলোচনার পরবর্তী গাছটি একটি জবা গাছ, কিন্তু আমরা আমাদের চারপাশে যে ধরনের জবা গাছ দেখে অভ্যস্ত, এই গাছটি কিন্তু তার থেকে একেবারেই আলাদা, বলতে পারেন ব্যতিক্রম। অথচ এটি কিন্তু আজকাল লোকাল নার্সারিতে খুব সহজেই পাওয়া যাচ্ছে, আপনারা এখন খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবেন। এই গাছটির প্রচলিত নাম হাইবিস্কাস হামাবো, কিন্তু আমাদের এখানে গাছটিকে হলুদ পদ্ম বা হলুদ স্থলপদ্ম নামে চিহ্নিত করা হয়েছে। আপনারা অবশ্যই এবার বুঝতে পারছেন আমি কোন জবা গাছটির কথা বলছি। হয়তো আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই হয়তো ইতিমধ্যে পরিচর্যা করছেন। এই গাছটি কিন্তু বিরাট বড় হয়, মানে বেশ বৃক্ষজাতীয় জবা গাছের সঙ্গে এই গাছটি তুলনীয়। বেশ কিছু বৃক্ষজাতীয় জবা গাছ আছে। এর পরবর্তী যে গাছটি নিয়ে আমি আলোচনা করব, সেটিও একটি বৃক্ষজাতীয় জবা গাছ, সে আলোচনায় পরে আসছি। এই গাছটি আমার কাছে বিশেষভাবে পছন্দের, এবং এই পছন্দের দুটো কারণ আছে। এক হচ্ছে গাছটির গড়ন, আর দ্বিতীয় হচ্ছে গাছটির পাতার টেক্সচার। গাছটির গড়ন খুব সুন্দর, খুব লম্বাটে সোজা হয়ে উপর দিকে উঠে যায়, ডালপালা খুব সহজে চারদিকে ছড়িয়ে পড়ে না, মানে ঝুঁকে যায় না চারদিকে। ফলত আপনি যদি খুব ছোট জায়গায় বাগান চর্চা করেন এবং আপনি চাইছেন যে একটা বেশ ওপর দিকে গাছের পাতা ছড়িয়ে পড়বে, তার তলায় আপনি গাছপালা রাখবেন, তাহলে কিন্তু এই গাছটি আদর্শ। এবং এর গাছের পাতা বেশ মোটা হয়, সেই কারণে গরমের দিকে আপনি যদি ছায়া প্রত্যাশা করেন, মানে আপনি যদি মনে করেন যে বেশ একটা বড় গাছের তলায় যে ছায়া থাকছে, সেই ছায়াতে আমি ছায়া পছন্দ করে এরকম কিছু গাছ রাখবো, তাহলেও কিন্তু এই গাছ আপনি কনসিডার করতে পারেন। তবে এই গাছটি পরিচর্যা করতে গেলে কিন্তু বেশ বড় জায়গা লাগবে, মানে কন্টেনার বেশ বড় লাগবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। মোটামুটি 10-12 ইঞ্চি কন্টেনার হলে খুব ভালো মতো আপনি গাছটিকে পরিচর্যা করতে পারবেন। এরা বিরাট বড় হয়ে ওঠে, কিন্তু কাটিং থেকে তৈরি করা গাছ যদি আপনি নিয়ে আসেন, যেগুলো কন্টেনারের জন্য উপযোগী গাছ, সেগুলো খুব একটা বড় হবে না, আপনি প্রুনিং করে গাছ ছোট করে রাখতে পারেন। এরা বৃক্ষজাতীয় হাইবিস্কাসের পংক্তিতে পড়ে, আমি একটু আগেই বলেছি। কাজেই আপনারা যারা খুব ছোট জায়গায় বাগান চর্চা করছেন, তারা কিন্তু এই গাছটি আনার আগে একটু ভেবে নেবেন। এটা কিন্তু বেশ জায়গা নেবে কন্টেনার ওয়াইজ, এবং যখন গাছটি পরিণত হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, তখন কিন্তু যদি আপনি খুব ছোট জায়গায় বাগান চর্চা করেন, মানে আপনি যদি ওপর দিকেও খুব বেশি জায়গা না দিতে পারেন, খুব সরু জায়গায় যদি আপনি বাগান চর্চা করেন, তাহলেও কিন্তু এই গাছটি অনেক সময় আপনার বাগানের ক্রাইটেরিয়ার সঙ্গে খাপ খাওয়াতে নাও পারে। পরিচর্যার দিক থেকে বিশেষ কিছু বলার নেই, কারণ এরা খুব সহজেই বড় হয়ে ওঠে। শুধু মনে রাখবেন পারফেক্ট ওয়েল ড্রেন সয়েল দিতে, এবং মাটিতে খুব বেশি নিউট্রিয়েন্টস অ্যাড করার দরকার নেই, অর্থাৎ খুব বেশি কম্পোস্ট দেওয়ার দরকার নেই। নর্মাল মাটি আপনি মোটামুটি 60 থেকে 70% বা 50% নিয়ে নিন, 30% বালি নেবেন এবং 20% কম্পোস্ট নেবেন, তাতেই দেখবেন গাছ খুব ভালো মতো বেড়ে উঠছে। খুব বেশি কম্পোস্ট রিচ মাটিতে কিন্তু এই গাছ খুব একটা ভালো হয় না, মানে গাছ বেড়ে উঠবে কিন্তু হঠাৎ গাছের রুট রট দেখা দিতে পারে, এটা কিন্তু আমার সঙ্গে হয়েছে। সেই জন্য বর্তমানে গাছটা আমার কাছে নেই। আমি 2বার গাছটা পরিচর্যা করেছিলাম, 2বারই রুট রটের জন্য মারা গেছিলো। পরবর্তীকালে আমি এটা উপলব্ধি করি যে মাটিতে নিউট্রিয়েন্টস বেশি হয়ে যাওয়ার জন্য এবং জল বেশি করে দেওয়ার জন্য এবং মিডিয়া বেশিক্ষণ জল ধরে রাখার জন্য গাছটি নষ্ট হয়ে যায় বা গাছটি রুট রট হয়ে যায়। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। এই গাছটির ফুলের গঠনটা তো খুবই সুন্দর, বেশ বড় হলুদ রঙের জবা, যার জন্য একে হলুদ পদ্ম বলা হয়। তবে এর পাতার আলোচনায় আমি একটু আসবো। মানে পাতাটা একটা আশ্চর্য সুন্দর টেক্সচার নিয়ে তৈরি।
আমরা ছোটোবেলায় যে ভেলভেট পেপার ব্যবহার করতাম নিশ্চয়ই আপনারা মনে রাখবেন। তো সেই ভেলভেট পেপারের মতো একটা টেক্সচার আছে, খুব সুন্দর একটা প্যাস্টেল সবুজ কালার পাতার, এবং পাতার চারপাশটা সুন্দর ছোট ছোট একটা খাঁজ কাটার আলপনার মতো তৈরি হয়েছে। পাতার তলাটাও বেশ হালকা একটা প্যাস্টেল গ্রিন, কিন্তু তার সঙ্গে একটা রূপলি ছোঁয়া আছে। ফলত সবটা মিলিয়ে গাছের মধ্যে একটা খুব আশ্চর্য স্নিগ্ধ সৌন্দর্য আছে, সেইটা আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। আমার কাছে এখন অন্যান্য গাছ খুব বেশি হয়ে গেছে বলে আমি গাছটা আনতে পারছি না, কিন্তু আপনারা অবশ্যই আনতে পারেন। দারুণ সুন্দর গাছ, এবং এটা কিন্তু এখন বিশেষভাবে সহজলভ্য, খুব সহজেই পাওয়া যাচ্ছে। এই সময় তো বিশেষভাবেই আমি লোকাল নার্সারিতে বিক্রি হতে দেখছি, এবং বেশ ট্রেন্ডিং গাছটি, কাজে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। পরবর্তী গাছের কথায় আসি। আমাদের আলোচনার পরবর্তী গাছটি একটি জবা গাছ, এবং এই গাছটিকে যদি আপনি মাটিতে পরিচর্যা করেন তাহলে কিন্তু এই গাছটি যতটা না লম্বায় বড় হবে তার থেকে বেশি চারদিকে ছড়িয়ে পড়বে। কাজেই আগের জবা গাছটির থেকে কিন্তু এটা একটু আলাদা, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং আপনি যখন পটে বা কন্টেনারে গাছটা পরিচর্যা করছেন তখনও গাছটা চারদিকে বেশি ছড়িয়ে পড়বে। লম্বায় উপর দিকে ওঠাটা এর প্রবণতার মধ্যে নেই, চারদিকে ছড়িয়ে পড়ার প্রবণতা অনেক বেশি। এই গাছটির নাম হচ্ছে কটনউড হাইবিস্কাস, আর এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হাইবিস্কাস টিলিয়াসিয়াস রুব্রা। আমি রুব্রা শব্দটা যোগ করলাম, আমি যোগ করিনি, গাছটির নামই এটা। রুব্রা বললাম তার কারণ এর একটা ভ্যারাইগেটেড ফর্ম আছে, এর একটা গ্রিন ফর্ম আছে, সেগুলো কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা আকর্ষণীয় নয়। বিশেষ করে এর ভ্যারাইগেটেড ফর্মটা খুবই অন্যরকম, মানে আমার খুব একটা পছন্দ নয়, কারণ আমি ভ্যারাইগেটেড পাতার গাছ খুব একটা পছন্দ করি না। আমি বোধহয় এর আগেও বেশ কিছু ভিডিওতে বলেছি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, সেটা আমার ব্যক্তিগত পছন্দের জায়গা, সেটা নিয়ে আমি আপনাদের বিব্রত করতে চাইছি না। কিন্তু এই রুব্রা যে ফর্মটা আছে সেটা আশ্চর্য সুন্দর। আমার পেছনেই গাছটা আছে, আমি অবশ্যই আপনাদের ক্লোজ আপ শর্টস কিছু দেখাবো, দারুণ দেখতে। এর ফুল খুব একটা যে হয় এমন নয়, এবং ফুল যে খুব একটা আকর্ষণীয় তাও নয়। আমি ফুলের আলোচনা একটু পরে আসছি, আমি পাতা নিয়ে আগে একটু বলে নিই। মানে পাতার সৌন্দর্যটা আশ্চর্য একদম। রুব্রা যেহেতু বলা হচ্ছে, একটা ঘন ওয়াইন রেড কালার, এবং যখন নতুন পাতা আসছে তখন সেগুলো ঘন ওয়াইন রেড হচ্ছে, এবং আস্তে আস্তে যখন ম্যাচিওর হচ্ছে পাতাগুলো তখন ঘন ব্রঞ্জ গ্রিনে পরিণত হচ্ছে। এবং বর্ষাকালে পাতাগুলো বেশ বড় হয়ে ওঠে এবং চারদিকটা ঢেকে যায়, এবং সেটা দেখতে মানে আশ্চর্য সুন্দর। আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আসছেন বেশ কয়েক বছর ধরে তারা নিশ্চয়ই জানেন, কারণ গত বছর আমি একটা ফোলিয়েজ ইন্টারেস্ট বলে একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে আমি এই গাছটির ছবি দিয়েছিলাম। এবং গাছটি বেশ রোবাস্ট, খুব দ্রুত বেড়ে ওঠে, এবং গাছটির যে ডাল বা মেন ট্রাঙ্ক তারও কিন্তু একটা অদ্ভুত সুন্দর টেক্সচার আছে। ছোট ছোট মারুন কালারের ডট তৈরি হয়ে যায় পাতাগুলো ঝরে যাওয়ার পর, যত গাছ ম্যাচিওর হয়, সেটাও দেখতে খুব সুন্দর লাগে। কাজেই সবটা মিলিয়ে এই গাছটা খুব সুন্দর একটা গাছ। এবং ফুলের কথায় আমি আসবো। ফুল এই গাছে যে খুব বেশি হয় এমন নয়, কম ফুল হয়, কিন্তু ফুলের মধ্যে একটা ইভলিউশন আছে। মানে আমরা যেরকম স্থলপদ্ম দেখে অভ্যস্ত, সকালবেলা সাদা এবং বিকেলে পিঙ্ক হয়ে যায়, এই ফুলটি সকালের দিকে হালকা হলদে রং ধরে, এবং যত বেলা হতে থাকে ততই একটা পিচ, এবং একেবারে সন্ধ্যের দিকে একটা গাঢ় গোলাপি পিচে মেশানো একটা রং তৈরি করে। সেটাও খুব সুন্দর দেখতে হয়, কিন্তু ফুলগুলো এই গাছের খুব একটা সিগনিফিকেন্ট ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে না, মানে অন্তত আমার সেটাই মনে হয়েছে। কিন্তু যদি আপনি ফোলিয়েজ ইন্টারেস্ট নিয়ে আকর্ষণ বোধ করেন, এবং যদি আপনি একটু অন্য রকমের বৃক্ষজাতীয় গাছ কন্টেনারে করতে চান, তাহলে কিন্তু এই গাছটি আদর্শ গাছ। আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। পরবর্তী গাছের কথায় আসি। আমাদের পরবর্তী গাছটি হলো কাঠগোলাপ। কাঠগোলাপ একটা আশ্চর্য গাছ। আপনি যেমন 8 ইঞ্চি পটে বড় করতে পারেন, আপনি 6 ইঞ্চি পটে বড় করতে পারেন, আপনি 10 ইঞ্চি পটে বড় করতে পারেন, আপনি 12 ইঞ্চি পটে বড় করতে পারেন। যে কোনো পছন্দের গাছের একটা কাটিং নিয়ে এসে যদি আপনি বসিয়ে দেন, সেই গাছটি ভালো মতো বড় হয়ে ওঠে। এবং বিভিন্ন রঙের কাঠগোলাপ কিন্তু এখন পাওয়া যাচ্ছে, এবং তাদের গন্ধের মাধুর্য বিভিন্ন। কাজে আপনারা নির্দ্বিধায় কাঠগোলাপ সংগ্রহ করতে পারেন। এরা সারাদিন রোদ নিতে পারে, জল নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না। তবে অবশ্যই খটখটে করে শুকিয়ে ফেলবেন না মাটিটা। মানে আপনাকে খুব ঘন ঘন জল দিতে হবে এমন নয়, খুব ঘন সার দিতে হবে এমন নয়। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে একটা বেড়ে ওঠার জায়গা দেন, এবং যদি আপনি মাসে একবার করে মালচিং করেন ভালো মানের গোবর সার বা কম্পোস্ট দিয়ে, এবং যদি মাঝে মধ্যে আপনি একটু এনপিকে বা একটু জৈব সার ব্যবহার করেন বা খোল ভেজানো জল ব্যবহার করেন, তাহলে তো কোনো কথাই নেই, গাছ দারুণভাবে বেড়ে উঠবে এবং পুরো গরমকাল জুড়ে যেমন ফুল দেবে। অনেক কাঠগোলাপ আছে যারা শরতের দিকেও ফুল দেয়,
কাজে অবশ্যই নির্দ্বিধায় কাঠগোলাপ আপনি কনসিডার করতে পারেন যখন আপনি বৃক্ষ জাতীয় গাছ পটে পরিচর্যা করতে চাইছেন। একটা বিষয় এই গাছের ক্ষেত্রে মনে রাখবেন, পাতার তলায় কিন্তু মিলিবাগের আক্রমণ হয়, কাজেই সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবং ফ্লাওয়ার স্পাইকটা প্রথম যখন ফুল আসছে তারপর কেটে দেবেন না, কারণ এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে একটা ফ্লাওয়ার স্পাইক থেকে কমপক্ষে 4 থেকে 5 মাস পর্যন্ত ফুল হয়। সব ভ্যারাইটির ক্ষেত্রে সেটা হয় না, কিন্তু অধিকাংশ ভ্যারাইটির ক্ষেত্রে ন্যূনতম 1 থেকে 1.5 মাস তো আপনি ফুল পাবেন, এবং ম্যাক্সিমাম আপনি মোটামুটি 4 থেকে 5 মাস টুকটাক ফুল পাবেন। প্রথমে যতটা ফুল পাচ্ছেন একটা ফ্লাওয়ার স্পাইক থেকে হয়তো সেই পরিমাণে ফুল পাবেন না, কিন্তু টুকটাক ফুল পেতেই থাকবেন, কাজেই ফ্লাওয়ার স্পাইকটা কেটে ফেলবেন না। কাজে এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা কাঠগোলাপের পরিচর্যা করেন, আমার মনে হয় প্রথম বছরে বা হয়তো আপনি এখন গাছ কিনছেন, তাহলে আগামী গ্রীষ্মে অবশ্যই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। পরবর্তী গাছের কথায় আসি। আমাদের পরবর্তী এবং শেষ গাছটি হলো চাঁপা। স্বর্ণ চাঁপা বলুন আর শ্বেত চাঁপা বলুন, যে কোনো চাঁপাই আপনি পটে সার্থকভাবে পরিচর্যা করতে পারবেন যদি সেটা এয়ার লেয়ারিং পদ্ধতির মাধ্যমে বা গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। আমি স্বর্ণচাঁপা বেশ কয়েক বছর পরিচর্যা করছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আপনারা যদি প্রথমেই গাছটি পরিচর্যা করার কথা পরিকল্পনা করেন তাহলে অবশ্যই স্বর্ণচাঁপা নিয়ে আসবেন, শ্বেত চাঁপা আনার দরকার নেই। কারণ শ্বেত চাঁপা পরিচর্যা করার জন্য আপনাকে একটু অভিজ্ঞ হতে হবে চাঁপা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে। তো স্বর্ণচাঁপা গাছটা অবশ্যই আপনারা কনসিডার করতে পারেন। খুব ভালো মতো বড় হয়ে ওঠে, আপনাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বড় জায়গা দিতে হবে, এবং গাছটা যখন বড় হয়ে যাচ্ছে তখন টুকটাক প্রুনিং করবেন যাতে গাছটা আরও সুন্দরভাবে ডালপালা ছড়িয়ে বেশ একটা বৃক্ষের মতো আকার নেয়, ছোট বৃক্ষের আকার নেয়। এবং এই গাছটা আনার ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন আপনাকে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণে আলো, হাওয়া, রোদ সবটাই আপনাকে সরবরাহ করতে হবে। সেটা অন্যান্য সমস্ত গাছের ক্ষেত্রেই প্রযোজ্য, আজ আমি যে সমস্ত গাছ নিয়ে আলোচনা করেছি। এবং গরমকালে বা বসন্তের শুরুতে যখন আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, অর্থাৎ শুকনো গরমের মুখোমুখি যখন এই গাছ হচ্ছে, তখন অবশ্যই দিনে একবার গাছে ভালো মতো জল স্প্রে করবেন গাছের পাতায়, না হলে কিন্তু পাতা পুড়ে যেতে পারে। এবং অবশ্যই যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে পুরো গ্রীষ্মকালটা এই গাছকে শেডে রেখে দেবেন, মানে আপনি গ্রিন নেট ব্যবহার করতে পারেন। একদম আমি শেডের কথা বলছি না যেখানে গাছে রোদ এসে পৌঁছবে না, এমন জায়গায় রাখবেন যেখানে গাছ ডেপেল ডালও পাচ্ছে, বা সারাদিন শেডের তলায় রাখতে পারেন যেখানে মোটামুটি 40% বা 50% রোদ গাছ পাচ্ছে বা ফিল্টার্ড লাইট পাচ্ছে। এইরকম অবস্থা যদি আপনি সারা গ্রীষ্মকাল গাছকে রেখে দেন তাহলে আর পাতা পুড়ে যাবে না, গাছ দুর্বল হয়ে যাবে না। যেই না বর্ষা আসছে আপনি সরিয়ে দিন ছায়া এবং গাছকে নিয়ে আসুন রোদের মধ্যে, দেখবেন গাছ দারুণভাবে বেড়ে উঠছে, প্রচুর পরিমাণে ফুল আসছে। আপনাকে হয়তো একটু অপেক্ষা করতে হবে, আপনি প্রথম বছরই প্রচুর পরিমাণে ফুল পাবেন না, 2-3 বছর অপেক্ষা করতে হবে, এবং তারপরেই দেখবেন গাছ যত ম্যাচিওর্ড হয়ে উঠবে, যত পরিণত হয়ে উঠবে, ততই গাছে ফুলের পরিমাণ বাড়তে শুরু করবে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।